কয়েক মাস আগে এরকমই একটা ডেপুটেশন দিতে আসার সময় আজকে যত মানুষ আমরা আছি সেদিন ততজন ছিলাম না, অল্প কজন ছিল। আর তখন তৃণমূলের সরকার ছিল, তৃণমূলের দুষ্কৃতীরা সবকিছু ঠিক করতো, তাদের কথাতে থানা চলতো, তাদের কথায় বিডিও চলতো। আর এখানে সেই দুষ্কৃতীরা পুলিশের সামনে আমাদের নেতা কর্মী মহিলা কাউকে বাদ দিল না, পেটাতে বিভৎসভাবে মারল, প্রাণনাশের চেষ্টা হলো। ঘটনাক্রম যা হলো, আজকে দেখুন সেই পার্টি যারা আমাদেরকে শূন্যে মহাশূন্যে পাঠিয়ে দেবে বলেছিল, এত অত্যাচার করলো, এত মিথ্যা মামলা, এত লোককে মেরে ফেললো, সবকিছু করবার পরে একটা পার্টি নিশ্চিহ্ন হয়ে গেল। আর আজকে হাজার হাজার মানুষ আমাদের ডাকে সমাবেশে, মিটিংয়ে, মিছিলে গোটা রাজ্য জুড়ে আসছে। কলকাতা শহরে কদিন আগে একটা মিছিল হলো, দিল্লিতে ছাত্ররা আন্দোলন করছে দুর্নীতির বিরুদ্ধে। এখানে তৃণমূল যেমন দুর্নীতি করত, এই যে কুতুব উল্লেখ করলো, সরকার বদলালো, কিন্তু সরকার বদলালে কি হলো? দুর্নীতি যেটা তৃণমূল করত, তোলাবাজি, কাটমানি যে রাজত্ব তৃণমূল চালাতো, এখন সেটা বিজেপি চালাচ্ছে। দিল্লিতে ওদের সরকার আছে, এখানে যেমন টেট, এসএসসি দুর্নীতি হয়েছে, যার বিরুদ্ধে আন্দোলন হয়েছে, ওখানে তেমন প্রত্যেকটা পরীক্ষাতে দুর্নীতি, সমস্ত পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস হয়ে যাচ্ছে এবং লোকে সেটা ব্যবসা করছে। তাই নিয়ে লক্ষ লক্ষ কোটি কোটি টাকার ব্যবসা বিজেপির মন্ত্রী, বিজেপি সরকার তাকে সামনে রেখে তা করা হচ্ছে। ডাক্তারি পরীক্ষা শুরু হলো আন্দোলন, তা দিয়ে 21 জন ছাত্রছাত্রী বিজেপির কারণের জন্য আত্মহত্যা করতে বাধ্য হলো। 21 জন। তাহলে এই 21 জন ছাত্রছাত্রীর পরিবার, তার পাশে দাঁড়ানোর জন্য যে লড়াই শুরু হলো, এই লড়াই চলতে গিয়ে দেখা গেল যত রকমের পরীক্ষা হয়, শুধু ডাক্তারি না, ছোট খাটো যে কোনো পরীক্ষা, সব পরীক্ষাতেই বিজেপির আমলের নিয়ম হয়েছে প্রশ্ন ফাঁস হয়ে যাবে। পরিমাণ কত? বলছে এই সময়ের মধ্যে 127টা এরকম পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস হয়ে গিয়েছে। আন্দোলন শুরু হলো, সেই আন্দোলনের ধাক্কা কলকাতা শহরে এসে পড়ল। কলকাতা শহরে গত মাসের 24 তারিখে একটা মিছিল হয়। সেই মিছিল ঐতিহাসিক মিছিল। কলকাতাতে এত বড় মিছিলের আগে কবে হয়েছিল সাংবাদিকরাও খুঁজে বার করতে পারছে না। সাংবাদিক বলতে আবার এখনকার এই এবিপি আনন্দ, TV9, আরো যে সমস্ত মেইনস্ট্রিম মিডিয়া যাকে বলা হয়, এখন এদেরকে তো আর এরকম মূলধারার গণমাধ্যম মিডিয়া বলে না, এখন গোটা দেশ জুড়ে এদের নাম দিয়েছে গদি মিডিয়া। এরা বিজেপি ছাড়া কোনো কথা বলে না, মানে মোদি মিডিয়া থেকে গদি মিডিয়া। এবং এই প্রথম দেখলাম যে এই মিডিয়াকে লোকে কি ঘৃণা করছে। দিল্লিতেও তাই, ছেলে মেয়েরা যেখানে এরা ওদের ক্যামেরা নিয়ে, বুম নিয়ে দাঁড়িয়েছে, সেখানে ঘিরে ধরে বাচ্চা বাচ্চা ছেলে মেয়েরা তারা বলছে গদি মিডিয়া, গদি মিডিয়া, গদি মিডিয়া, অসম্মানিত হচ্ছে। এখন এই মিডিয়ার সাংবাদিক তারা তো কাজ করে, সামান্য টাকা মাইনে পায়, বেশি তড়িবেড়ি করলে ওকে মিডিয়া ওর চাকরি খেয়েও দেবে, তার জন্য কিন্তু কোনো কেউ দাঁড়াবে না। দাঁড়াতে হলে এই যে ছেলেমেয়েরা লড়াই করছে, আন্দোলন করছে, তারাই দাঁড়াবে। এখন এরা এইসব কথা শুনতে বাধ্য হচ্ছে, কারণ কি? শুনতে বাধ্য হচ্ছে তো মালিকের জন্য। মালিক ঠিক করেছে আমি মোদির পক্ষে বলবো, মালিক ঠিক করেছে এ রাজ্যে যে টিভি চ্যানেলগুলো আছে তারা কেউ আমাদের কাউকে দেখাবে না। এই কয়েকদিন আগে বারাসাতে মিছিল হলো, আপনারা অনেকে গেছিলেন ওই বারাসাতের মিছিলে, গণসংগঠনগুলোর পক্ষ থেকে মিছিলটা হলো। সেই মিছিলে আজকে আপনাদের মিটিং করতে যেরকম পারমিশন, বাইরে মাইক লাগানো যাবে না, ওই মিছিলেরও পারমিশন নিয়ে একই জিনিস করে। তা আমরা তো ঠিকই করেছি, মিছিল করব। প্রচুর পরিমাণ মানুষ সেই মিছিলে অংশ নিলেন, কলকাতার মিছিলেও অংশ নিলেন।
এই যে চারিদিকে যখন এরকম অবস্থা তৈরি হচ্ছে, তখন তৃণমূল কি করতো? তৃণমূল করতে হচ্ছে সিপিএমকে মিটিং করতে দেবো না, কোনো জায়গায় মিটিং করতে পারবে না। তাহলে তার জন্য পুলিশকে দিয়ে পারমিশন বন্ধ করো। বিডিও এসডিও তারা সরকারের পক্ষে দাঁড়িয়ে বলবে যে না, আমরা পারমিশন দিচ্ছি না। এরপরে যদি মিটিং করতে যায়, মিছিল করতে যায়, তাহলে তৃণমূলের দুষ্কৃতীরা তারা আমাদের কর্মীদের ওপর আক্রমণ করবে, আর পুলিশ আমাদের কর্মীদের নেতাদের বিরুদ্ধে মামলা দেবে। এই মামলা কোথায় যায়? যা শ্লীলতাহানি, তারপরে ড্রাগের কেস, গাঁজা কেস, এইগুলো দেয়া হতে থাকবে। আমডাঙ্গাতে বিরাট লড়াই হবে। আমডাঙ্গাতে দুটো পঞ্চায়েত আমরা জিতলাম, বোর্ড আমরা তৈরি করব। কোর্টে যাওয়া হলো, কোর্ট বলে দিলেন নির্বাচিত প্রতিনিধি যারা, মেম্বার যারা, তারা যাতে বোর্ডের মিটিং এ যেতে পারে, তাদের প্রধান ঠিক করতে পারে, তার জন্য পুলিশকে প্রোটেকশন দিল। এসপি অফিসে জমা করলো। তারপরে দেখা গেল যে আগের দিন, যেদিন বোর্ডের গঠন হবে তার আগের দিন রাত্রেবেলা লাইট অফ করে কি ব্যাপক আক্রমণ। সেদিন যাদের নেতৃত্বে আক্রমণ হয়েছিল আজকে বিজেপি সরকারের মন্ত্রী হয়ে গিয়েছেন অর্জুন সিং। সেই পুলিশ সেদিন যে ভূমিকাটা তার ছিল, বিডিওর সেদিন যে ভূমিকা ছিল, আজকে দেখা যাচ্ছে বিজেপির আমলে সেই এক ভূমিকা তৈরি হয়ে গেল। তার ফলে দিল্লিতে আন্দোলন হোক আর কলকাতায় আন্দোলন হোক, আন্দোলনকারীদের বেছে বেছে কেস দেওয়া শুরু হলো। এখানে 14 জনকে অ্যারেস্ট করা হলো। এখানে আরো একটা গুরুত্বপূর্ণ জিনিস গোটা দেশ জুড়ে লক্ষ্য করা যাচ্ছে, এরা, আপনি যে দাবিগুলো করছেন বিজেপির কাছে এই সমস্ত ব্যাপার না। 3 মাস সরকার তৈরি হয়ে গিয়েছে, এই 3 মাসে তারা বড় লোকের জন্য কাজ করেছে, সিদ্ধান্তগুলো বড় লোকের জন্য, আর সাম্প্রদায়িক রাজনীতি করেছে। এক একটা সিদ্ধান্ত নিয়েছে যাতে সেই সিদ্ধান্তের ফলে এই সমাজে মানুষ বিভাজিত হয়ে যায়। এমনকি ধরুন ধরপাকড় অ্যারেস্ট শুরু হলো, সেই অ্যারেস্ট বা কোনো ঘটনা সেটাকে সাম্প্রদায়িকীকরণ করা হচ্ছে। ধরুন বারুইপুর দিয়ে শুরু। বারুইপুরের ঘটনা, 12 বছরের একটা বাচ্চা মেয়েকে রেপ করলো। রেপ করবার পরে সেই বাচ্চা মেয়েটাকে কষ্ট দিয়ে, যন্ত্রণা দিয়ে খুন করলো। আমাদের পার্টি দায়িত্বশীল একটা পার্টি, আমরা জনগণকে কোনো একটা নৈরাজ্যের জায়গায় প্ররোচনা দিয়ে পাঠাবো, এই কাজ কমিউনিস্ট পার্টির কোনো লোক করে না। তারা সামাল দেয়, কিন্তু তার মানে এই না যে 12 বছরের বাচ্চা একটা মেয়ের উপরে এই পাশবিক অত্যাচার, তা দেখবার পরেও কমিউনিস্ট পার্টি চুপ করে থাকলো। আমরা মমতার আমলে চুপ করে থাকিনি। পার্ক স্ট্রিটের ঘটনায় আমরা প্রতিবাদ করেছি। আপনাদের কাছে কামদুনের ঘটনাতে বছরের পর বছর আমরা লড়াই করেছি। মধ্যমগ্রামের ঘটনা, ওই লরি চালক, এই ট্যাক্সি চালক, তার বাচ্চা মেয়ে, তাকে মেরে ফেললো। কি বিভৎস অত্যাচারের মতো দিয়ে তাকে মারলো, ডেড বডি ছিনিয়ে নেওয়ার চেষ্টা করলো। সেই লড়াই আমরা করেছি। বারুইপুরে এভাবে যে ঘটনা ঘটলো, সেই ঘটনার বিরুদ্ধেও কমিউনিস্ট পার্টি দাঁড়ালো। কি হলো? ঘটনার সাম্প্রদায়িকীকরণ করা হলো, এমন ভরকেন্দ্রের পরিবর্তন ঘটানো হলো। বলল নাম পদবি দেখে জনরোষে যে মৃত্যু হয়েছে তাকে সাম্প্রদায়িক রাজনীতিতে রূপান্তরিত করবার চেষ্টা করা হলো। কোন খুন আইন কাউকে অনুমতি দেয় না, সেটা একটা ব্যক্তি হত্যা হোক, একটা গুপ্ত হত্যা হোক, গণপিটুনিতে মৃত্যু হোক, আইন কাউকে এই অনুমতি দিতে পারে না, দেয় না। ঠিক একইভাবে সাজানো এনকাউন্টার দেখিয়ে খুন করে দেওয়াটাও আইন বলে না। তাহলে তো জাজ দরকার নেই, বিচারক দরকার নেই, আদালত দরকার নেই, বিচার দরকার নেই। পুলিশের হাতে যদি এত ক্ষমতা থাকে, তাহলে এই কদিন আগে পুলিশ সম্পর্কে বিজেপির নেতারা স্লোগান, আমাদের স্লোগানকে চুরি করে নিয়ে বলতেন যে পুলিশ দলদাস, যে পুলিশ তুমি উর্দি ছাড়ো, তৃণমূলের ঝান্ডা ধরো, এই স্লোগান তো আমরা দিয়েছি। সেই স্লোগান একসময় বিজেপি চুরি করেছে। এ তো আকাট কতগুলো।
ওদের মাথাতে নিজেদের মাথার বুদ্ধি কোনো কিছু নেই, লোকেরটা চুরি করে চলা অভ্যাস। তাহলে সেই পুলিশকে এই লাইসেন্স দেওয়া যায় যে স্পটে ডিসিশন নিয়ে নেবে? লায়েক আলীকে গ্রেপ্তার করলো আমাদের পার্টির নেতা, ক্যান্ডিডেট ছিল ইলেকশনে, 4খানা এফআইআর করেছে। একটা ঘটনাতে একটা এফআইআর হয়, 4খানা এফআইআর করেছে, প্রচুর ধারাতে মামলা দিয়েছে। খবরের কাগজে বড় বড় করে লেখা হয়েছে গুন্ডা দমন আইনে 11 জন গ্রেপ্তার হলো ইত্যাদি। এই যে কলকাতার মিছিলটার পরে লায়েক আলী গুন্ডা দমন আইনে গ্রেপ্তার হয়নি। আমাদের এরা যে পুরনো আইপিসি কে চেঞ্জ করে বিএনএস আনলো, ন্যায় সংহিতা, তার ধারা দিয়েই দিল 40-50খানা ধারাতে মামলা। 3টে এফআইআরে ও জামিন হয়েছে, আর একটা আদালতে সেই লড়াই হবে, এটা সকলের লোকে বুঝছেন, আদালতে বুঝবেন। যেটা রাজনৈতিক প্রতিহিংসার জায়গায় দাঁড়িয়ে লায়েক আলীকে গ্রেপ্তার করা হয়েছে, আর একটা নির্দিষ্ট কমিউনিটির ওপরে চাপ তৈরি করবার জন্য বাছা হচ্ছে এবং একে সাম্প্রদায়িক রূপ দেওয়ার চেষ্টা করা হচ্ছে, যেটা আমরা পরের ছাত্রছাত্রীদের যে আন্দোলন, সেই আন্দোলনের ক্ষেত্রে দেখলাম 14 জনের মধ্যে 13 জন মুসলমান, তাদের বিরুদ্ধে এফআইআর করা হলো, ছাড়া পেল। এরা বলল 3 পুরুষ তাকে শিক্ষা দেওয়া হবে। এখন বাচ্চা ছেলে মেয়েরা বললো যে এক পুরুষের লড়াই দেখলেন, যাদেরকে বলা হচ্ছে জেন জি, যাদের বয়স মোটামুটি ওই 18 থেকে 25-26, এই বাচ্চা ছেলে মেয়ে যাদেরকে এখন বলে জেন জি, বললো দেখেছো এক পুরুষ জেন জি নরেন্দ্র মোদীর 56 ইঞ্চি ছাতি বেলুনে একটা পিন ফুটিয়ে দিলে যেমন চুপসে যায়, ওর ছাতিকে চুপসে দিল। তাহলে এটার সঙ্গে যদি এর পরের তাদের বলে জেন আলফা, যেগুলো স্কুলে আছে এখন 11, 12 পড়ে, 10-এ পড়ে, 9-এ পড়ে, এর নিচেরটাকে বলে জেন বিটা। এরা ক্রমশ বাড়বে আর ওপরের দিকের ভোটার কমবে। তাহলে এই যে পরের ভোটটা আসতে যাচ্ছে 29 সালের ভোট, তাতে সব থেকে বেশি ভোট দিতে যাবে এই জেন জি গোটা দেশ জুড়ে। আর তারা নরেন্দ্র মোদী সরকারের বিরুদ্ধে চলে গেছে। কত দূর গেছে আপনি শুনেছেন কখনো বিজেপি নত হয়? বলে ইস সরকার মে ইস্তফা দেনা হতা, ইস্তফা হতা নেই, বলে ইস্তফা হতা নেই। ধর্মেন্দ্র প্রধান ইস্তফা না দিলে জেন জি আন্দোলন ছেড়ে যাবে না। মিথ্যা মামলা হল, মিডিয়াতে দেখালো এরা দেশদ্রোহী, বিদেশি টাকাতে নাকি এই আন্দোলন করছে। গোটা দেশ জুড়ে লোকে জোম্যাটো সুইগিতে খাবার যন্তর মন্তরে গিয়ে যারা আন্দোলন করছে তাদের কাছে দিয়ে দেওয়া বলা শুরু করলো, চারিদিক থেকে খাবার আসছে। তখন ওই আন্দোলনকারীদের বলতে হলো যে আর খাবার পাঠাবেন না, আমাদের এত খাবার হয়ে গিয়েছে, এই খাবার এত পাঠিয়ে নষ্ট করবেন না। জুনেইদ বলে এক ভদ্রলোক, তিনি এই বাচ্চা ছেলে মেয়ে, তার এই ধর্ম বর্ণ জাতি এইসব না দেখে এই বাচ্চা ছেলে মেয়েদেরকে নিজের সন্তানের মতো দেখে তিনি প্রথম দিন থেকে তাদের খাবার বন্দোবস্ত করলেন, অপরাধ করলেন। এই লোকটাকে উত্তরপ্রদেশে বাড়ি, যোগীর সরকার তার পুলিশ তার জিনা হারাম করে দিল ওর পরিবারের। সমস্ত লোকজনকে তুলে মিথ্যা মামলা দিয়ে এক জায়গা থেকে আরেক জায়গায় নিয়ে যাওয়া। তার পাশে দাঁড়ালো গোটা দেশের এই আন্দোলন। পুলিশ কি ভূমিকা পালন করছে? বাচ্চা মেয়েদেরকে মারলো, অল্প বয়সী ছেলেমেয়েকে মারছে, তারা সামনে দাঁড়িয়ে বলছে আঙ্কেল মারুন, যত খুশি মারুন, আমি যাব না, আমি তো অন্যায় কাজ করতে আসিনি, অন্যায় তো সরকার করছে, আমি তো ন্যায়ের জন্য এসেছি। মেয়েদের গোপন অঙ্গে লাঠি দিয়ে পুলিশ আনন্দ পাচ্ছে। পুলিশের উর্দি পরিয়ে যেমন তৃণমূল লোক ঢোকাতো, গুন্ডাদের ব্যবহার করত। এখানে যেদিন এই আক্রমণ হয় সেদিন পুলিশ দাঁড়িয়েছিল, আমাদের কাছে ভিডিও আছে। সেই ভিডিওতে ওই ধরনের লাঠি বা ওই মেটালিক লাঠিগুলো যেগুলো ব্যবহার করে বা ফাইবারের, সেগুলো তো তৃণমূলের দুষ্কৃতীদের হাতেও সেদিন ছিল। কি করে গেল?
ঠিক এইরকম ভাবেই দিল্লি পুলিশ ছবি দিয়ে বলা হয়েছে পুলিশের নেম প্লেট লাগানো থাকবে। কেন নেম প্লেট নেই? কলকাতা শহরের মিছিলের দিনও এই জিনিস দেখা গেছে, পুলিশের উর্দির মধ্যে তার নাম লেখা থাকবে। সে তো সংবিধানকে রক্ষা করবার কাজ করছে, সে তো কোনো বেআইনি কাজ করছে না। তাহলে পুলিশকে তৃণমূল যেভাবে ব্যবহার করেছিল, পঞ্চায়েত ভোট লুট হবে, পুলিশ পাহারা দেবে, আর লুট করবার পরে কি হবে, এক একটা পঞ্চায়েত থেকে শয়ে শয়ে কোটি টাকা তৃণমূলের নেতারা কামাবে, আর এক একজন প্রাসাদের মতো বাড়ি বানাবে, কার বাড়ির নিচে টানেল থাকবে, সুড়ঙ্গ থাকবে, মনোরম সমস্ত প্রাসাদের ছবি আপনারা সকলে দেখেছেন। যে প্রত্যন্ত গ্রামাঞ্চল গরিব মানুষ যেখানে থাকে সেখানেও তৃণমূলের বাড়ি কেমন। পুলিশ এটা করলো কেন? তার পাশে সাহায্য করলো কেন? একটা অংশকে এই দুর্নীতির সাথে যুক্ত করে দিয়েছিল। সামান্য কয়েকজন ভিডিও বুকের পাটা দেখিয়ে আবাস যোজনার দুর্নীতির বিরুদ্ধে বলেছিল, হাজার হাজার কোটি টাকা তুমি মেরে দিচ্ছ, বাড়ি নেই, টাকা চলে গিয়েছে অন্য লোকের হাতে। ইন্সপেকশন করতে গিয়ে দেখা গেল যে কোনো বাড়ির অস্তিত্বই নেই। কতদিন চলতে পারে? মানুষ চেয়েছেন এর পরিসমাপ্তি। এটার থেকে শিক্ষা যেটা গ্রহণ করবা সেটা বিজেপি সরকার গ্রহণ করেনি। বিজেপি সরকার মনে করছে তৃণমূলের ছেঁড়া চটিতে পা গলিয়ে তৃণমূল যে কাজ করতো সেই কাজের মধ্যে দিয়েই বোধহয় পার পাবে। না, পাবে না। তৃণমূলের লোকেরাও মনে করতো দিদি ভগবান, দিদি হাঁটতে পারে না, প্রতিদিন সূর্য উঠবে, দ্বিতীয় উঠবে। তারপরে এখন সেই তৃণমূলের হাল কি হয়েছে দেখেন। আর লোক তারা বুঝলো তৃণমূলের বিরুদ্ধে বিজেপি লড়াই করছে। কিসের লড়াই? গত দুদিন ধরে একটা ছবি ভাইরাল হয়ে গিয়েছে, যতজন এমপি ছিল তৃণমূলের, মাঝখানে শুভেন্দু অধিকারী, বাঁদিক আর ডান দিকে লাইন দিয়ে তারা দাঁড়িয়ে আছে। সকলে দেখছেন যে গোটা তৃণমূল আর বিজেপি এক। বিজেপির মুখ্যমন্ত্রীটাও তৃণমূলের সাপ্লাই করা। কয়েকদিন ডিম হয়েছে, আর এই গদি মিডিয়ার নাম দিল হচ্ছে ডিম থেরাপি। মিড ডে মিলে ডিম বন্ধ করবার সিদ্ধান্তের কথা ঘোষণা করলো সরকার, আর সেই ডিমের ব্যবহার করা শুরু করলো কিছু জায়গায় ডিম মেরে, ডিম ছুঁড়ে। কিন্তু কয়েকটা কি হলো আসলে? আসলে হলো যে এরকম একটা এক পিস তৃণমূল মোটামুটি যার কাছে 1-1.5 কোটি টাকা 2 কোটি টাকা কামিয়েছে, ওখানে 10টা 20টা ডিম মেরে যদি এই 1 কোটি টাকা থেকে 30 লাখ 40 লাখ অবশিষ্ট যা থাকে তা বিজেপি রফা করতে পারে, তার জন্য তো ডিম মারা হয়েছে। আরেকটু ভয় দেখানোর জন্য 2-1জনকে কোমরে দড়ি পরানো হয়েছে, যাতে পাড়ায় পাড়ায় এলাকায় এলাকায় তৃণমূলের হাতে গচ্ছিত বিপুল পরিমাণ টাকা নব্য আচমকা হঠাৎ বিজেপিতে যাওয়ার লোকেরা পায়, তার বন্দোবস্ত হয়েছে। আর এই কাজে ওরা কিভাবে পুলিশ তাকে সাহায্য করছে। তাহলে পুলিশ আগে তৃণমূলের জার্সি পরা ছিল, এখন জার্সি পরিবর্তন করে বিজেপির জার্সি পরে নিল। ভিডিওরা আগে বিজেপি এই তৃণমূলের জার্সি ছিল, এখন সেটাকে পরিবর্তন করে বিজেপির জার্সি পরে নিয়েছেন। কিন্তু এটাও তো শেষ হবে। মমতা বন্দ্যোপাধ্যায় সরকারও যেমন চিরস্থায়ী না, আর দেখলেন আপনি নরেন্দ্র মোদীর এত লম্বা চওড়া ডায়লগ দেওয়ার পরে নরেন্দ্র মোদীকে মেনে নিতে হলো, ধর্মেন্দ্র প্রধানকে ছেড়ে দিতে হলো। এবার যে ধর্মেন্দ্র এখন হলো 29-এ নরেন্দ্র হবে, তো আটকানো যাবে না। আমাদের এখানে 3 মাসে কি সরকার কি দিয়েছে, কি আলোচনা করছি আমরা? সব থেকে খারাপ অবস্থা ছিল শিক্ষা, তার উন্নতি সাধনের জন্য সরকার কিছু করছে দেখা যাচ্ছে না।